আকাশ তোমার বাতাস। নমস্কার, শুরু হলো তোমার আকাশ তোমার বাতাস এবং এই অনুষ্ঠানের জন্য উপস্থিত হয়েছি আমি সৌমিত্র চট্টোপাধ্যায়। না, আজ আর বোধহয় আমি বলা যাবে না, বলা উচিত আমরা। আমি এবং রবীন্দ্র গানের এক কিংবদন্তি শ্রী দ্বিজেন মুখোপাধ্যায়, তাকে এই অনুষ্ঠানে পেয়ে আমরা কৃতার্থ সত্যি। আসুন দ্বিজেন দা। নমস্কার, শ্রোতাদের প্রথমে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং বিখ্যাত শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়কে জানাই শুভেচ্ছা। তোমার আকাশ তোমার বাতাস, এই লাইনগুলো যখন দেখতাম আমি ভাবতাম যে কি ব্যাপারটা কি। তো ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগলো যে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের সম্পর্কে বলা টলা একটা আলাদা জগৎ তৈরি হয়ে যাচ্ছে। তো তখন ভাবলাম যে কি জানি আমার ডাক পড়বে কি না। আপনার ডাক তো পড়বি, আপনাকে ছাড়া রবীন্দ্র গানের বলয়টা কি, বৃত্তটা কি সম্পূর্ণ হয়? কিন্তু তাহলেও মাঝে মাঝে একটা কিরম মনে হয় যে কি জানি বুড়ো হাবড়া হয়ে গেছে, আর এখন তাকে ডেকে কি লাভ। তো যাই হোক, যখন ডাক পড়লো তখন বেশ খুব থ্রিলিং লাগছিল যে ঘটনাটা কি ঘটবে তাই বুঝতে পারছি না। তারপরে এখানে এসে জানতে পারলাম যা যা হচ্ছে। যাই হোক, খুশি হলাম। আপনারা জানেন, রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি শিল্পীদের নিয়ে আমাদের অনুষ্ঠান করার যে ধারা, সেই ধারাতেই আজ আমাদের সঙ্গে এসেছেন দ্বিজেনদা। এটা ঠিক সাক্ষাৎকার কিন্তু নয়, বলতে পারেন আলাপচারিতা। সেই আলাপচারির গোড়ায় একটু ইতিহাস, সিনেমার ভাষায় তাকে হয়তো ফ্ল্যাশব্যাক বলা যেতে পারে। 1940-এর দশক, কলকাতার সঙ্গীত মহলে এক নবীন গায়ক উঠে আসছেন, নাম দ্বিজেন মুখোপাধ্যায়। দ্বিজেনদা, আপনি যদি সেই ইতিহাসটা একটু বলেন। আপনার মুখ থেকে সেই কথাগুলো শুনতে খুব ইচ্ছে করছে, কিন্তু তার আগে শ্রোতাদের একটু জানিয়ে রাখি যে আমরা কিন্তু আজ দ্বিজেনদার রবীন্দ্রসঙ্গীত চর্চার গল্পই শুনব। যদিও এও ঠিক যে তিনি সেই বিরলতমদের একজন যারা রবীন্দ্র গানের পাশাপাশি বাংলা আধুনিক গানেও সমান দক্ষতা দেখিয়েছেন, সমানভাবে শ্রোতাকে মনোরঞ্জন করেছেন। সেই গল্প কম আকর্ষণীয় নয়, কিন্তু অনুষ্ঠানটা যে রবি ঠাকুরকে ঘিরে। যাকে দ্বিজেনদা, এবার শুরু করবেন। আমি শুধু এই বলে একটু খেই ধরিয়ে দিই যে এক সময় যিনি মনে করতেন পুরুষ মানুষের গান গাওয়াই উচিত নয়, কালক্রমে তিনি হয়ে উঠলেন কিংবদন্তি গায়ক। এটা একটা অদ্ভুত আমার জীবনের, আমি নিজেই মাঝে মাঝে ভাবি যে ওই সময়টাতে কেন এরকম হয়েছিল। আমাদের অত্যন্ত রক্ষণশীল পরিবার এবং এজমালি মেয়ে ছিল, সেখানে বাড়ির মেয়েদের কাছে বসে একজন বসে বসে গান গাইছে, এটা সহ্য করতে পারিনি, তাকে মারধর করে বার করে দিয়েছিলাম। খুব মজার তো। বাড়ির লোকেরা বলেছিল যে এটা কি করলি, ভালো গাইছে, সব পুরুষ মানুষ মেয়েদের সামনে বসে বসে গান গাইবে বাড়ির মধ্যে, এ সহ্য করা যায় না। যাক গে, মিটে গেছে। তারপর অনেক দিন কেটে গেছি, আমি নিজেও জানি না আমার ভেতর গান আছে কি না, হয়তো গুনগুন করে একটু গাইতাম। বন্ধুরা বলে, শোন, এই পুজো হচ্ছে, পুজোতে মাইক্রোফোন আছে, চল তো একটু বলা দেখি তো কিরকম। আর দূর, আমার দ্বারা ওসব হয় না। তো জোর করে আমাকে দিল, যখন গানটা দুটো লাইন একটু গাইলাম, বোধহয় হেমন্তদাদি গান কোনো, দেখলাম যে আওয়াজটা বেরিয়ে যেতে যাচ্ছে, সেটা আমাকে খুব আকৃষ্ট করলো। আমি খুব আকৃষ্ট হলাম যে বারে, গলাটা তো মন্দ আসে না। এই করতে করতে হঠাৎ আমাকে বললো যে তোকে এক ভদ্রলোক ডাকছে। গিয়ে দেখি সে একটি ভদ্রলোক, বেশ সুন্দর চেহারা, ধুতি টুটি পরা, শাল গায়ে দেওয়া। বলে, আমার নাম সুশান্ত লাহিড়ী, তুমি কালকে আমার সাথে দেখা করবে। আমি, কি দরকার? বলে, এসো না তুমি। গেছিলাম, তিনি অনেক কথা বললেন যে শোনো, কি করো? আমি তোমার চাকরিতে ঢুকেছি, ঠিক আছে চাকরি করো, কিন্তু গান শিখতে হবে তোমাকে। আমি দেখুন, আমার দ্বারা হবে না, ওটা আমার ভেতরে নেই, আপনি জোর করছেন কেন? বলে, আমি আদায় করে নেবো তোমার কাছ থেকে। আমি, আচ্ছা ভেবে দেখি। বাড়িতে গিয়ে চিন্তা করতে করতে আমার কাকিমা খুব বন্ধু ছিলেন, বলে এই ব্যাপার, বলে ঠিক বলেছে, তুই যা। এই তার কাছে গেলাম এবং তিনি শেখাতে শুরু করলেন। যত দিন যায় কিন্তু আমি আস্তে 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 চেঞ্জ হতে শুরু করলাম। এরপরে
আরো একটি ঘটনা আছে, আমি কি এগোবো না থামবো? হ্যাঁ, এগোবো? হ্যাঁ, নিশ্চয়। আমাকে উনি বললেন যে চলো আজকে একটা প্রোগ্রাম আছে রামমোহন লাইব্রেরি হলে, শুনবে তুমি? বাহ, খুব ভালো, বড় বড় শিল্পী সব রয়েছেন, কেসিদা আছেন, পঙ্কজদা ছিলেন, হেমন্তদা ছিলেন, জগন্মা মিত্র। তো আমি গিয়ে পেছনে বসে আছি, কিন্তু এই অনুষ্ঠানটা আরম্ভ হতে দেরি হচ্ছে, তার কারণ যে ওপেন করবে যে সে আসেনি। হঠাৎ আমাকে সুশান্ত দে এসে বলে, ওঠো 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 তুমি। আমি কেন? বলে যেটা বলছি করো, ওই মাইক্রোফোনটার সামনে বসো তো। আমি কি হবে? আমি হারমোনিয়াম বাজাতে পারি না। বলে যে গানটা তোমাকে শেখালাম রবীন্দ্রনাথের, ওইটা তুমি একটু করো। আমি তো কি করে করবো? করো না তুমি। আমি চোখ কান বুঝে গানটা করে দিলাম, বেতালা টেতালা হয়নি, সত্যি কথা বলছি। করে খুব হাততালি, আর একটা চিৎকার করতে লাগলো। আমি ছুটে বেরিয়ে এলাম, হাঁপাচ্ছিলাম। এক ভদ্রলোক এসে বললেন যে, এ কি করলে তুমি? তোমার গান এত ভালো হলো, লোকে শুনতে চাইছে। বলে আমি আর তো জানি না, ওই একটাই তখন শেখা, একটি শিখেছি। কিন্তু ওইখানে শেষ নয়, আমাকে ওরা একটা প্যাকেট দিয়ে গেলেন, আর একটা খাম তাতে রয়েছে। তারপর আমরা দুজন ট্রামে উঠেছি। আমি সুশান্ত এইটা দিয়েছি, এটা আপনার কাছে রাখুন। বলে না না না, এটা তোমার, তুমি বাড়িতে নিয়ে গিয়ে খুলে দেখো খামটা, আর মিষ্টি তুমি খাবে। বাড়িতে গিয়ে দেখি 5 টাকা। আমি গান করলে হাততালি দিয়ে লোকে শুনতে চাইছে, টাকা দিচ্ছি, তাহলে তো একটা আলাদা লাইন আসতে পারে আমার চাকরির সঙ্গে সঙ্গে। এই শুরু হয়ে গেল। দ্বিজেনদার কথা শুনে আমার মনে পড়লো, আমি যখন প্রথম শিশির কুমারের সঙ্গে অভিনয় করেছিলাম, তখন তো শুনে আসছি কেউ পয়সা পায় না শিশিরবাবুর সঙ্গে অভিনয় করে। আমি তো বাড়ি চলে এসেছি। পরের দিন ওর কাছ থেকে একজন লোক এসে আমাকে একটা খাম দিল, তাতে 10টি টাকা। তখন এই যে 45 সালের পর আরো 10 বছর কেটে গেছে, তাই 5 টাকাটা বেড়ে বোধ 10 হয়েছে। কিন্তু আপনার এই পারিশ্রমিকের গল্প আমাকে আর একটা কথা মনে করিয়ে দিল, সেটা একটু শ্রোতাদের কাছে আপনি বলুন। সেই যে আপনি মেগাফোনে গিয়ে রেকর্ড করেছিলেন, এবং যখন ঘোষমশাই উপস্থিত ছিলেন না, এবং তারপরে সেই ফাঁকে গিয়ে আপনি রেকর্ড করেছিলেন, এবং সেই পারিশ্রমিক শ্রোতাদের আমি একটু আগেই বলছি, সেই পুরো গল্পটা শুনলে আপনারাও খুব হাসবেন। এটা যদিও রবীন্দ্রনাথের গান ওখানে করেননি, কিন্তু সেটা প্রাপ্তি হয়েছিল কাটলেট। সেটা একটু বলুন আপনি। ব্যাপারটা হয়েছে, প্রথম গান জীবনের মেগাফোনে করেছি। তো ওই তো শুনলেন আপনারা যে সেই সময় মালিক তিনি ছিলেন না, ও যে সেক্রেটারি, তার শুনে ভালো লেগেছে, আমাদের করিয়ে দিয়েছেন, আমাকে আর নচিকেতা ঘোষ, আপনারা জানেন বোধহয়, বিখ্যাত মিউজিক ডাইরেক্টর। তো তখন সে গান গাইতো। তো আমাকে বললো চল, ততক্ষণে আমরা কলম্বিয়া সাইন করেছি, আমাদের তো আর ভয় নেই, চল যাবো। আমি কি করবো? চল, কিছু টাকা পয়সা আদায় যদি করতে পারি। তো গেলাম, তাকে কি চাই তোমাদের? আমরা এসেছি আপনার এখানে গান গেয়েছি। কার হুকুমে গেয়েছো তোমরা? এখানে ঢুকেছো কার হুকুমে? কবে গেয়েছো? আমরা অমুক সময়। বলো অমুক সময় তো আমি ছিলাম না, আমি তা তো জানি না। ট্রেসপাসার হয়ে যাবে তোমরা, তোমাদের ধরিয়ে দেবো পুলিশের কাছে। যাকে কি চাই বলো? আমি যে যদি কিছু দেন, পয়সা করি, রেকর্ডও করবে, পয়সাও নেবে। কোথায় থাকো? আমি শ্যামবাজারে থাকি। চ্যাংড়ারা থাকে শ্যামবাজারে। এই রাম, এদের 2 কাপ চা খাইয়ে বিদায় করে দে, এই সব চলবে না। এই হতে হতে নসি বলে, বলো একটা কাটলেট। আমি দাদুর সামনে খুব ভালো দোকান, খুব গন্ধ ছাড়ে, একটা করে কাটলেট হয় না? রাম, একটা করে কাটলেট দে বাবা, এদের বিদায় কর, ভালো লাগছে না আমার। আর তোমাদের গান আমি বার করবো না, ভেঙে ফেলে দেবো। আমি সে ভেঙে ফেলে দিন, শুনে ফেলবেন আপনারা। যেমন যাচ্ছে আনতে, থামিয়ে দিয়ে, দাদু 2টো করে হোক, আর শেষ কথা, আর আপনাকে করবো না। 2টো করে কাটলেট খেয়ে জীবনের প্রথম পেলাম কাটলেট, আর 5 টাকা। এই জীবনের শুরু। দিনদার কাছে তো খুব মজার গল্প শুনলাম কাটলেট খাওয়ার। এরপরে আমরা একটু এগিয়ে আসি, কয়েক ধাপ এগিয়ে আসি শুরুর দিনগুলোর থেকে। দ্বিজেন মুখোপাধ্যায় গান শেখান,
কিন্তু শুদ্ধ রবীন্দ্রসঙ্গীত শেখান। মানে আধুনিক গানেরও এত বড় শিল্পী হওয়া সত্ত্বেও, মানে সেখানেও তো তিনি একটা কিংবদন্তি, তবু তিনি অন্য কোনো গান শেখান না, শেখাবার ক্ষেত্রে শুধু রবীন্দ্রসঙ্গীতই বেছে নিয়েছেন। এই প্রশ্নটা কি দ্বিজেনদা আমরা এর উত্তর জানতে চাইতে পারি আপনার কাছে, কেন আপনি শুধু রবীন্দ্রসঙ্গীতই শেখান? হ্যাঁ, একটা কথা আমার মনে হয়েছিল যে ছাত্রছাত্রীদের যদি রবীন্দ্রনাথের গান শেখানো যায় তাহলে তাদের এই মানে মানসিকতাটা অন্যরকম হয়ে যাবে একদম। অর্থাৎ যে লিরিক, রবীন্দ্রনাথের গানের যে বাণী, এটার সম্পর্কে যখন তারা মানে পরিচয় লাভ করবে, তারপর তার মধ্যে সুরের যে অসাধারণ রয়েছে সেগুলো যখন তারা বুঝতে পারবে, এরপর তারা যদি চেষ্টা করে আধুনিক গান করতে পারা যায়। আমি এই কথাই বলেছিলাম যে তোমরা এটা ভালো করে শেখো, এইটাই থাকবে, অন্য কিছু থাকবে না। আমাকে শুনতে হয়েছিল যে আপনার এত হিট গান একটা দুটো শেখাবেন না, না কিছুতেই শেখাবো না। তাতে কি হয়েছিল, বহু ছাত্রছাত্রী চলে গেছিল, তা যাও, সেটা আমি আজ পর্যন্ত মেনটেন করে যাচ্ছি। দ্বিজেনদা, আপনার এই কথা থেকে আমার অদ্ভুত লাগছে যে আপনি ছাত্রদের শিক্ষার জন্যে বেছে নিচ্ছেন রবীন্দ্রনাথের গান। তার কারণ রবীন্দ্রনাথের বাণীর সঙ্গে পরিচয় মানে সামগ্রিকভাবে শিল্প দৃষ্টি একটা তৈরি হওয়া, গানকে বুঝতে পারার ক্ষমতা তৈরি হয়, তারপরে যে কোনো গানই যাওয়া যায় সেইটি ভেবে। আপনার আর একটা অভিজ্ঞতার কথা আমি শুনেছিলাম, সেই অভিজ্ঞতাটা একটু বিস্তারিত শুনতেও চাইছি এবং শ্রোতাদের কাছে আনতে চাইছি। ওই 1961 সালে রবীন্দ্র শতবর্ষ উদযাপনের সময় পঙ্কজবাবুর সঙ্গে আপনার একটা অভিজ্ঞতা হয়েছিল এই গানের বাণী নিয়েও, যে আপনারা বিভিন্ন জায়গায় গান গাইতে যেতেন, বোম্বাই এবং এটা ছিল আহমেদাবাদ। আচ্ছা, সেখানে সেই অভিজ্ঞতাটা আমরা একটু জানতে চাইছি। 1961-তে শতবর্ষ জন্ম শতবার্ষিকী, সেই সূত্রে আমাদের সব ডেকেছিলেন আহমেদাবাদে। কলকাতা থেকে আমরা বেশ কয়েকজন ছিলাম, বম্বে থেকে অনেকে ছিলেন, ম্যাড্রাস থেকে ছিলেন। যাই হোক, এরকম 4 দিনের প্রোগ্রামেতে 3 দিন আমরা 4 জন করে গিয়েছি একদিনে, আর একদিন পঙ্কজদা একলা গাইলেন। তো আমাকে বললেন যে তুমি কবে যাচ্ছ? আমি আজকেই চলে যাব। বলে না, আজকে সন্ধ্যেবেলার ফ্লাইটে যাব। বলে না, কালকে একসাথে যাব, তুমি আমার সাথে বসবে, পরশু দিন যাব। তো পরের দিন তো গিয়ে দেখি যে লোকারণ্য ভর্তি, একদম হল ওভার প্যাকড হয়ে গেছে, বাইরে অসংখ্য গাড়ি এবং সমস্তই অবাঙালি। পঙ্কজদা যে কত পপুলারিটি বোম্বেতে ছিল এটা আমি এর আগেও দেখেছি। যাই হোক, উনি গাইতে বসলেন। আচ্ছা, তার আগে উনি হোটেলেতে আমি দেখেছি অনেকক্ষণ ধরে ওই করছেন, লিখছেন, এটা করছেন, ওটা ঠিক করছেন, কোনটা আগে গাইবেন ইত্যাদি করে করে উনি একটা করে গান করছেন, আর তার এক্সপ্লানেশনটা যেটা দিচ্ছেন হয় ইংরেজিতে, নয় বাংলাতে, নয় হিন্দিতে। খুব ফ্লুয়েন্টলি হিন্দি বলতে পারতেন, আর ইংরেজিতে খুব ভালোই বলতে পারতেন। তারপর গানটা করতেন। আমার মনে আছে একটি গান ধরলেন, আমরা দুজনা স্বর্গ কেন না। আমাকে বলে, এ দেবে যেন তুমি আমার সাথে গলা দাও। আমি তো ভয়ে ভয়ে গলা দিলাম, কিন্তু 3 ঘন্টা ধরে গান অনুষ্ঠানটা করলেন। ভাবা যায় না যে কোন জায়গায় নিয়ে চলে গেলেন, যে রবীন্দ্রনাথের বাণীকে কিভাবে ট্রান্সলেট করছেন উনি করে, সেইগুলো বলে বলে, মানে এটা একটু নাটসালি বলছেন, কিন্তু বোঝা যায় যে গানটা এই হচ্ছে তার এটা ফর্মটা। পূজা পর্যায় কি প্রেম পর্যায় কি প্রকৃতি, আনুষ্ঠানিক, বিচিত্র, এই যে বিভিন্ন পর্যায়গুলো বলে বলে দিচ্ছেন, দিয়ে গান করছেন। একটা অসাধারণ লেগেছিল আমার পঙ্কজদার সাথে বসে। দ্বিজেনদা, আপনার কাছে এই আহমেদাবাদ এবং সেই সূত্রে বোম্বাইয়ের কথা হইল, সে থেকে আমার মন ছুটে গেল আর একটা জায়গায়। একটা আপনার ইন্টারভিউ থেকে জেনেছিলাম যে বোম্বাইতে থাকার কথা আপনাকে বলেছিলেন কেউ, সেই সব কথাই আপনি বলবেন, কিন্তু আপনি বোম্বাইতে থাকলেন না। আপনি বললেন যে রবীন্দ্রসঙ্গীত আমাকে টানলো, তাই ফিরে চলে এলাম।
এইটা আমার একটু জানতে ইচ্ছে করছি, কিভাবে টেনেছি? ব্যাপারটা হচ্ছে যে আমি যখন রবীন্দ্রনাথের গান করেছি, বহু মানুষ বিদগ্ধজন এবং বহু কনজারভেটিভ যারা রবীন্দ্রসঙ্গীত বোদ্ধা এবং শ্রোতা, তারা যখন আমাকে গ্রহণ করেছিলেন, তেমনি আর একটা দিকে আধুনিক গানের একটা অন্য জগৎ তৈরি হয়ে গেছিল। তখন আপনারা জানেন যে কারা কারা ছিলেন। কিন্তু আমার একটা হয়েছিল যে তা যদি হয় তাহলে একটা অল ইন্ডিয়া মার্কেটে আমি ঢুকবো। আমি হিন্দি ভালো বলতে পারতাম, আমার মা কানপুরের মেয়ে, মার কাছে আমরা খুব ভালোভাবে হিন্দি বা উর্দু মেশানো এসব শুনতাম। যাই হোক, তো বম্বেতে সলিল আমাকে নিয়ে গেল, সেখানে গান করলাম, অনেকগুলো ছবিতেই গেছি, কিন্তু একটা গান খুব সুপার হিট হয়ে গেল। আর এটা বোধহয় শ্রোতাদের জানাতে পারলে ভালো হয় যে বম্বেতে যদি একটা গান হিট হয়ে যায় তাহলে কিন্তু তার পেছনে প্রডিউসারদের লাইন লেগে যায়, প্রচুর গান পাওয়া যায়, অনেক মিউজিক ডাইরেক্টর এসে যায়। কিন্তু আমার থাকতে ইচ্ছে হলো না সে সময়, যে না, আমার ফুলফিল হয়ে গেছে। তখন বিমল দাস স্ত্রী মনোবীণা রায়, তিনি আমাকে বললেন যে আপনি চলে যাবেন কেন, আমার তো স্কুল আছে, আপনি ওখানে রবীন্দ্রনাথের গান শেখান, আমি আপনাকে একটা বেশ ভালো টাকা দেবো। কিন্তু আমার হচ্ছে যে ওই যে সান্ধ্যকালীন যে অ্যাটমসফিয়ার, ওটা ভালো লাগতো না। আর রবীন্দ্রনাথের গান গাইতে পাচ্ছি না, ওইখানে সময় চলে যাচ্ছে, এটা আমার যেন ভীষণ করছিল। না, কিছুতেই থাকবো না আমি। তো ওই একটি কারণ যে রবীন্দ্রনাথের গান আমি গাইতে পাচ্ছি না, ফিরে যাই। দ্বিজেনদা, আপনি তো ফিরে এলেন কলকাতায়, রবীন্দ্রনাথের গান গাইতে পাচ্ছেন না বলে, অন্যভাবে সময় নষ্ট হয়ে যাচ্ছে এই মনে করে। কিন্তু ফিরে এলেন এমন কলকাতায় যেখানে তখন রবীন্দ্রসঙ্গীতই বলুন বা আধুনিক গানেও হেমন্ত মুখোপাধ্যায়, দিকপালরা রয়েছেন সমস্ত। কিন্তু তাদের পাশে আপনি সেই মুহূর্তে কি করে নিজের জায়গাটা তৈরি করে নিলেন, এটা আমার বড় জানতে ইচ্ছে করে। কেননা তার আমার নিজের কাছে একটা হয়তো ব্যাখ্যা আছে, আপনার একজন অনুরাগী হিসেবে সেটা আমি বলতেও পারি, যে আপনার গানের মধ্যে আমি যে নিষ্ঠা এবং মগ্নতা পাই, হয়তো সেটাই আপনাকে এই অনন্যতাটা দিয়েছে। কিন্তু আমি আপনার কাছে শুনতে চাই, আপনি কি করে জায়গাটা করলেন? আচ্ছা, আমি কিন্তু যেটা বললে যে বম্বে থেকে কেন ফিরে এলাম, সে তো ওই একটি তো কারণ যে রবীন্দ্রনাথের গান। তো আমার হারাবার কিছু নেই। আমাকে রবীন্দ্রনাথের গান গাইবার জন্যে বহু মানুষ তারা অনুরোধ করেন, তারা শোনেন, সেখানে আমার হারাবার কিছু নেই। কিন্তু আধুনিক গানও করবো আমি। তো একটা জিনিস হচ্ছে যে আমি এই গান গাইতে পারি বলে এই গান গাইতে পারবো না, এই বিশ্বাস আমার ছিল না। এই করেই আমি এগিয়ে গেছি। আমরা আবার একটু পেছনে ফিরে যাই, ইতিহাসের গোড়ার দিকটায় ফিরে যাই। এটা হচ্ছে 2007 সাল। 1947 সালে দ্বিজেন মুখোপাধ্যায়ের প্রথম রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড প্রকাশিত হয়। তারপর 60 বছর পেরিয়ে গেছে, এই মানুষটি সেই খ্যাতি এবং সেই সম্মানের শীর্ষে রয়েছেন আজও রবীন্দ্রসঙ্গীতের জগতে। আমি দ্বিজেনদা আপনার কাছে জানতে চাইছি যে কিভাবে সেই শুরুটা হয়েছিল, সেই প্রথম রেকর্ড বেরিয়েছিল। আমার যতদূর আমি জানি যে খুব একটা চিত্তাকর্ষক ইতিহাস এর পেছনে রয়েছে, সেই ইতিহাসটা আমি জানতে চাই। ইতিহাসটা হচ্ছে যে তখন কিন্তু রেডিওতে শুধু রবীন্দ্রনাথের গান গাইতাম এবং তাতে বহু চিঠি আসতো আমাকে। তারা বলেছেন, আমি বলেছিলাম যে আমাকে একটু আধুনিক গান গাইতে দিন না, কারণ গ্রামোফোন তো আমার আধুনিক গান করে। রেডিও বললো না, আপনার বহু চিঠি আসে, কিছুতেই রেডিওতে ঢুকতে পারছি না আধুনিক গানে, আবার গ্রামোফোনেতে কিছুতেই রবীন্দ্রনাথের গানে ঢুকতে পারছি না। এক মহা বিপদে পড়লাম, কি করা যায়। তখন আমাদের পাড়ায় হেমচন্দ্র সোম তিনি থাকতেন, তিনি তখন ইনচার্জ ছিলেন। হেমদাকে বললাম যে হেমদা, রবীন্দ্রনাথের গান একটু দেবেন না আমাকে? বলে, দেখো দ্বিজেন, এখানে বড় বড় সমস্ত এরা রয়েছে, হেমন্ত রয়েছে, তারপরে
সন্তোষ রয়েছে, সমরেশ চৌধুরী আছে তখনকার দিনে খুব, সুচিত্রা, সুধা মুখার্জি, এটা পরে আরো পরে। তা আমি লেগে রইলাম। তারপরে একবার কি মনে হলো, আচ্ছা ঠিক আছে, দুটো গানেই বলে দিচ্ছি, তুমি দুটো গান করো। এই 47 সালে দুঃখেরও বরসায় চক্ষেরও জল যেই নামলো, এই গানটা আমাকে দিয়ে করালেন। সাফল্য খুব বেশি লাভ করতে পারেননি। তাতে আমাকে বললেন যে দেখো এটা তো খুব ভালো হলো না, কি করে আবার করাই। আমি বেশ, আমাকে একটা শেষ সুযোগ আপনি দিন, গান আমি বেছে দেবো, আমি সিলেক্ট করবো, এটা করুন। তখন আমি সিলেক্ট করলাম তুমি কেমন করে গান করে হয়ে গুনি এক পিঠে, আর উল্টো পিঠে লহ লহ তুলে লহ নীরব বীণাখানি। ব্যাস, এই গান করবার পর তখন একেবারে তুঙ্গে চলে গেলাম, অসম্ভব বিক্রি। তারপরে আর ফিরে দেখতে হয়নি আমাকে। কিন্তু রেডিও, সেখানে তো ঢুকতে পারছি না আধুনিক গান নিয়ে। তখন বিমানদাকে বললাম, বিমানদা দেখুন ওখানে রবীন্দ্রনাথের গান এসে গেছে আমার, এখানে এটা করুন না। দুপুরবেলা একটা সিটিং তোমাকে দিচ্ছি, তুমি করো, দেখি, শুনে দেখি। তা দুপুরবেলা সিটিং দিচ্ছে, এই বাড়ির সব মেয়েরা শুনবে, কেউ ইয়ংস্টাররা না শুনলে কি করে আধুনিক গান। তো যাই হোক করলাম, তাতে রিপোর্ট খুব ভালো। এরপর রেডিও আমাকে আধুনিক গান দিতে শুরু করলেন। দ্বিজেনদা, সেই গান থেকে তো আপনার জনপ্রিয়তাও শুরু হলো, আপনি রবীন্দ্রসঙ্গীতের একজন জনপ্রিয় শিল্পী হয়ে উঠলেন। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের মনে হয় যে রবীন্দ্রসঙ্গীতকেও জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে আপনারও একটা ভূমিকা ছিল। আগেকার দিনে যেমন পঙ্কজবাবু ছিল, যেমন আরও অনেক বড় বড় শিল্পী ছিল, আপনারও ছিল, সেটা আমরা জানি। তো এই সূত্রে একটা জিনিস আমার মনে পড়ছে, আপনার যেটা শ্বশুরবাড়ির পাড়া বাগবাজার, সেখানে আপনি বছরে একবার, মানে পুজোর সময় একটা অনুষ্ঠান পরিচালনা করতেন। আপনি নিজেই সকলকে, আপনার বন্ধু বান্ধব শিল্পীদের সকলকে নিয়ে আসছেন। সেখানে যারা তথাকথিত রবীন্দ্রনাথের গানের শিল্পী নন, যেমন মানব ইত্যাদি প্রভৃতি, এরকম সকলেই আসতেন, মানব মুখোপাধ্যায় থেকে তরুণ, হ্যাঁ তরুণ, নির্মলেন্দু চৌধুরী, এরা সবাই আসতেন এবং গান গেয়েছেন। সেইখানে আমি শুনেছি আপনার নাকি একটা শর্ত থাকতো তাদের সঙ্গে, যে একটা রবীন্দ্রনাথের গান করতেই হবে, প্রথম গানটি রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করে তারপর যে যার নিজের গান গাইবে। তো সেই শর্তটা, এটা আপনার মাথায় বা এসেছিল কেন, আর এর অভিজ্ঞতা আপনার কি হয়েছিল, তারাই বা সেটা কিভাবে নিয়েছিলেন, কি কি হয়েছিল, আমি একটু জানতে চাই। এটা খুব ইন্টারেস্টিং। আমার একটা জিনিস আমার হতো তখন, একটু নতুন নতুন চিন্তা ভাবনা, যে আমি যদি রবীন্দ্রনাথের গান গাই, তোরা গাইবি না কেন? এবং সে তোরা গাইলেই হবে না, তোদের ভালো করে গানটা তুলে, গানকে ভালোবেসে শ্রদ্ধার সঙ্গে গানটা কর না, ভালো তো, এটা বাঙালির ছেলে, রবীন্দ্রনাথের গান করবি। তো যাই হোক, অনুষ্ঠান হবে, আমি প্রত্যেকের বাড়ি থেকে বলুন, ভাই গান যদি করতে চাও, রবীন্দ্রনাথের গান একটি করে করতে হবে, আমি শিখিয়ে দেবো তোমাদের। মানব বললো, আমি নেই ভাই, রবীন্দ্রনাথের গান আমার আসে না, তোকে আমি গান শেখাবো, তুই দেখ কি কোন গান তোকে দিই আমি। শ্যামল বললো, আচ্ছা বেশ, তুই দে গান। ওকে প্রত্যেককে গান দিয়ে দিলাম, শিখিয়ে দিলাম। ও আবার সে উল্টো পাল্টা, আমি দেখ তোর গান যেটা দিচ্ছি আমি, তোর স্টাইলেরই গান। তো সেই গানটা দিয়েছি ওকে, বললাম না, গানটা খুবই ভালো। যেদিন প্রোগ্রাম সেদিন গিয়ে বলল, না ভাই, ও ভয় লাগছে, আমার ভয় লাগছে। তুই কর না, রাধাকান্ত তবলায় আছে, আর গানটা ভারী সুন্দর চালা আছে, একটু ছোট গান, একতালের উপর গানটা আছে, মোরে বারে বারে ফিরালে, ভারী সুন্দর। এবং ও যেভাবে গায় ঠিক সেইভাবেই গানটা দিয়েছিলাম ওকে। কিছুতেই করবেন, রাধাকান্ত বলল যে কর না, সবাই করছে, তুই করবি না কেন? বলে আচ্ছা ঠিক আছে করবো আমি। এরপরে যে গাইলো, তার মধ্যে আবার টান ফান করলো, বললো দ্বিজেন রয়েছে, খেপে যাবে, আমি টান একটু করবো এখানে, একটা টানও করলো, কিন্তু একটা সাধারণ হলো, আর তবলা রাধাকান্ত। তো এই যে ঘটনাগুলো, এগুলো তখন আসতো আমার, যে এদের দিয়ে রবীন্দ্রনাথেরও গান করাবো, কেন করবে না এরা? তো এই চিন্তা ভাবনা ছিল তখন আমার।
হ্যাঁ, এইটি জানতে অদ্ভুত লাগে। এর মধ্যে অনেকেই, যেমন তরুণদা, এরা তো রবীন্দ্রসঙ্গীত করেছেন কোনো হ্যাঁ, কোনো ওরা সময়। করেছিল, মানব করেনি। হ্যাঁ, মানবেন্দ্র কোনোদিনই কখনোই রবীন্দ্রসঙ্গীত গায়নি। তাকে দিয়ে আপনি রবীন্দ্রসঙ্গীত গাওয়ালেন এবং এমন একটা গান বাছলেন যার মধ্যে ওই মানব সুলভ কাজকর্ম দেখাবারও রয়েছে, জায়গা হ্যাঁ। রয়েছে সেই। এবং বলতে কোনো দ্বিধা নেই যে তিনি সেই গানটার সুযোগ গ্রহণ শেষ পর্যন্ত করলেন, করে সেখানে টান টান করে করলেন, একটা তার নিজের ক্রিয়েটিভিটিটাকে রাখলেন। গানটা এমন একটা, আমি গানটা একটু শুনিয়ে দিচ্ছি, 2 লাইন করে, 1 লাইন, গলাটা ভালো নেই, কিন্তু গানটা ওর জন্য দিয়েছি, এটা কিন্তু সবাই স্বীকার করে যায়। গানটা হচ্ছে মোরে বারে বারে ফিরালে, মোরে বারে বারে ফিরালে। এই হচ্ছে মানবের স্টাইল। এটা এই গানটাকে দিয়েছি, একতালের উপর রয়েছে গানটা। তারপর তো সে গান করতে করতে মেতে উঠলো একদম, তাল তবলায় মানবের রাধা গান তো চলছে, এটা অন্য। ব্যাস, আমি দেখলাম যে সাকসেসফুল, খুব ভালো। আধুনিকের তখন যুগ, আমাদের পাড়ার চ্যাংড়া ছেলে তারা বলে যে দিদিন আরেকটা গান গাওয়া ওকে দিয়ে, ওইরকম ধরনের গান। আমি ভাই আজ জানে না। আচ্ছা, এই মানবেন্দ্রর কে দিয়ে আপনি যে গান করিয়েছিলেন সেই প্রসঙ্গে আমার মনে পড়ছে, আগেকার অনেক মানে গায়ক ছিলেন যারা প্রধানত তাদের আধুনিক গানের জন্যই বিখ্যাত, যেমন জগন্ময় মিত্র। হ্যাঁ, ওর বোধহয় বেশ কয়েকটা ছিল রবীন্দ্রসঙ্গীত। না, যখন জগন্ময়বাবুর নাম উঠলো, আমি একটা ছোট্ট ঘটনা বলে দিই। জগন্ময়বাবু যেসব গানগুলো করেছিলেন সত্যি ভালো লাগে, এখনো ভালো লাগে। তো যাই হোক, আমার মনে আছে যে এক সময় তো আমরা ঠিক করেছিলাম যে কলকাতাতে, আমি নয়, এটা করেছিলেন সুচিত্রা, দ্বিজেন চৌধুরী প্রমুখ, এরা সব মিলে, যে কলকাতায় আমরা এই যে এটা আমাদের যে গান ঠিক করে দেওয়া শান্তিনিকেতনে যায়, সেটা কলকাতাতেই হবে। তখন রথী ঠাকুর ছিলেন। তো রথী ঠাকুর সেদিন আমরা প্রোগ্রাম করব ওর সামনে, তো কিন্তু সেখানে হারমোনিয়াম থাকবে না, তামপুরা স্টাজ এসব। হঠাৎ তিনি একটা ফোন এলো, আসতে তিনি বললেন, শোনো একটা কথা বলি, একটা হারমোনিয়াম আনো। তোমরা হয়তো ভাববে কেন হলো, কিন্তু আমি বলছি জগন্ময় আমার কাছে খুব খুব ভালো আর্টিস্ট একজন, ওকে গাইতে দিতে হবে। ও ফোন করে বলছে আমাকে এটা গাইতে দিন। তখন জগন্ময়বাবু এলেন, হারমোনিয়ামে গাইলেন, 2টো গান গাইলেন। তো সেটা রথী ঠাকুর অ্যাকসেপ্ট করেছিলেন যে না, ওকে দাও, ও পারে না, হারমোনিয়াম দাও। তো এই যে জিনিসগুলো, তখন এই উদারতা, এইগুলো দেখতে পেয়েছি আমরা। ধনঞ্জয় ভট্টাচার্যের তো উনি গেছেন, আমি যেটুকু শুনেছি, এবার নীরব করে দাও হয় তোমার মুখর কবিরে, দরবারি কানাডার উপরে, অসাধারণ, খুব চমৎকার গেছিলেন উনি। আর শ্যামল তো করেছে, যেমন অনেক গানই করেছে। দ্বিজেন, আপনার এইসব কথা শুনতে শুনতে আমার আর একটা জিনিস মনে পড়লো। আমরা যখন কলেজে তখন সেই গান শুনেছি, এবং সেই কি উন্মাদনা, ওই জানালার কাছে বসে আছি, করতলে রাখি মাথা। সেই যে রবীন্দ্রসঙ্গীতটি করেছিলেন, সেটা নিয়ে একটা বিভ্রান্তি শ্রোতার মনে তৈরি হয়েছিল বোধহয়, যে এই গানটা হয়তো আধুনিক গানই হবে। সেই ব্যাপারটা আমি শুনতে চাই। এটা যেদিন আমি রেকর্ড করলাম সকালবেলায়, ওই দিন বিকেলবেলাতে, সন্ধ্যেবেলাতে ল কলেজের একটা প্রোগ্রাম, তখন আমাদের ইউনিভার্সিটি ইনস্টিটিউটে তখন অনুষ্ঠান হতো। তো ল কলেজে আমি গানটা করেছি, করে যখন বেরিয়ে আসছি, 4টি ছেলে ছুটতে ছুটে গুরু গুরু বলে, তখন তো এরম ছিল, গুরু পায়ের ধুলো নিয়ে বলে, গুরু এইটা কি পুজো দিচ্ছে মানে? আমি পুজো দিচ্ছি মানে? না না না, পুজোয় যে গান এইটি ছাড়ছো কি গুরু, তাহলে তো ফাটাফাটি হয়ে যাবে ভাই। আমি যে কেন, পুজো তো সব আধুনিক গান। গুরু এই তো আধুনিক গান তো এটা। আমি ভাই এটা রবীন্দ্রনাথের গান। ও, তারা এমন ডিসঅ্যাপয়েন্টেড হলো। তো এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, এটা একদম ভেতরকার বলে দিই আমি, সেটা হচ্ছে তখন আমি শান্তিদার ট্রেনিংয়ে সব গান করতাম। পিকে সেন তখন আমাকে বললেন যে
কেন তা করবেন আপনি? আপনি নিজের ট্রেনিং করুন। করে ওই জানালার কাছে বসে আছে। আমি খুঁত করতে লাগলাম যে দেখুন শান্তিদা আসেন, বলে না না করুন আপনি। গান হয়ে গেছে, শান্তিদা গানটা চেপে দিলেন, সমস্ত প্রিন্ট হয়ে গেছে যাবতীয়। আমাকে বললেন যান, চলে যান শান্তিনিকেতনে। গান আটকে দিয়েছে শান্তিবাবু। আমি চলে গেলাম কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তখন ওই নিচু পল্লীতে থাকতেন উনি। গিয়ে বললাম দেখুন এই ব্যাপার। বীরেনবাবু ছিলেন তখন। মহদ্দি বললেন যে ঠিক আছে আমি দেখছি। বলে গানটা নিয়ে, স্যাম্পল কপিটা নিয়ে বিবিধি অর্থাৎ ইন্দিরা দেবী চৌধুরানী, তিনি একদম সুপ্রিম অথরিটি, তার কাছে গিয়ে বলেছেন যে বিবিধি এই গানটা শুনুন আপনি। কলের গান বাজিয়ে তো শুনলেন তিনি। শুনে বলেন যে বাহ, ভারী সুন্দর তো, গুরুদেবের এই গানটা কি সুন্দর গেয়েছে গো। বলে শুনুন শান্তিদা আটকে দিয়েছে। বলতেই তখন বলে ডাকো শান্তিকে। করতে করতে আমি চলে গেছি সেখানে। করতেই আমাকে বললেন যে শান্তিকে ডেকে পাঠাও। আমি দেখলাম যে কিছু না করে আপনি বলুন আমি চলে যাই। আমি গিয়ে সেখানে শান্তিদার সাথে, আমি শান্তিদার কাছে গেলাম। তুমি বিবিধির কাছে কেন গেছো? তুমি আমার কাছে আসতে পারতে। কারণ আপনি আটকে দিয়েছেন কেন? বলে আমি প্রতি বছরে তোমার গান করি, হঠাৎ এবছর তুমি এত লায়ক হয়ে গেলে যে তুমি নিজের ট্রেনিংয়ে। আমি দেখুন এটা আমার কোনো ব্যাপার না, গ্রামোফোন কোম্পানি আমাকে জোর করে করেছেন, তুমি করতে গেলে কেন? আমি কি করবো, মন করেছি। আমার কি কোনো ভুল আছে? বলে না কোনো ভুল নেই, দাও সই করে দিচ্ছি। বলে উনি সই করে দিলেন, অ্যাপ্রুভড হয়ে গেল। এবার একটা কথা হচ্ছে, গানটা নিয়ে, গানটা বাজারে বেরিয়ে গেছে, খুব হিট হয়েছে। আমি একদিন বসে বসে নোটেশনটা দেখতে দেখতে আমি সব বাস করেছি। গান হিট হয়ে গেছে, গানটা একতালে আছে 12 মাত্রা, এবং গানটা হচ্ছে ঠুংরি। কিন্তু ওই 3 মিনিট 10 সেকেন্ডে ঠুংরির কাজকর্ম তো অত হয় না, কিন্তু একতালে গানটা। ওয়ারাজ একতালে গাইলে একটু ছোট ছোট কাজ করা যায়, কিচ্ছু বললাম না। গান তো সুপারহিট, বিবিধিও বুঝতে পারেননি, কেউ বুঝতে পারেননি। 20 বছর বাদে আমি গ্রামোফোনকে বললাম আমি আবার রেকর্ড করবো এটা। বলে পাগল হয়ে গেছেন, এই এত বিক্রি আমাদের। আমি আবার করবো, তখন আমাদের খুব ক্ষমতা ছিল। আচ্ছা করুন। আমি আবার করলাম, আমি এবার একতালে করলাম। ওই একই গান বাজারে রয়েছে, দুটো একতালে রয়েছে, ছোট ছোট কাজও রয়েছে। কিন্তু আমার যে ভেতর একটা এসেছিল যে আমি রবীন্দ্রনাথের গানে ভুল করেছি, এই ভুল আমি সংশোধন করবো 20 বছর বাদে। দ্বিজেনদা, আপনি যে 20 বছর বাদে আপনার যে কথা মনে হয়েছিল আগেই যে আমি কোথাও একটা স্বরলিপির থেকে একটু সরেছি, একতালে না গিয়ে, সেই জন্য আবার পুনরায় রেকর্ড করলেন সেই একই গান। এই যে রবীন্দ্রনাথের গানের মানে যেটা ভেতরকার স্পিরিট, সেটার কাছে আপনি সৎ থাকবেন বলে এই যে ফিরে এলেন আবার। একদম ঠিক কথা। এইতে আমাকে আর একটা কথা ভাবতে প্ররোচনা দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি আপনার একটা ইন্টারভিউতে আমরা জানি আপনি বলেছিলেন যে রবীন্দ্রনাথের গান নিয়ে যা খুশি তাই আমরা করতে পারি না। আবার তেমনি এই কথাও বলেছেন অন্য ইন্টারভিউতে যে এমন এমন গান আছে কয়েকটি যেখানে হয়তো অর্কেস্ট্রেশনও করা যায়। ঠিক কথা। তো এই সব বিষয়ে যে গান, রবীন্দ্রনাথের গানে কতটা পরীক্ষা নিরীক্ষা করা চলতে পারে বা করা উচিত কিনা, বা করলে সেটা কোন ভূমিতে দাঁড়িয়ে করতে হবে, এই বিষয়ে আপনার মতামত আমার জানতে ইচ্ছে করছে। একটা কথা আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ বিদেশি সঙ্গীতের খুব বেশি রকমের ছিলেন, তার ভালোবাসা ওদিকটাও ছিল, এবং সেই কারণেই তিনি বহু গান ওই তাদের যে ইংরেজি গান হয়েছিল সেই গান থেকে নিয়ে তিনি বাংলা করেছেন, যেমন ফুলে ফুলে ঢোলে ঢোলে, বা বাল্মীকি প্রতিভা যেটা অপেরা, বিদেশ থেকে অপেরা করে দেখে সেটা করেছেন উনি। এর থেকে বোঝা যায়, যেটা উনি বলেওছেন যে যেখানে যত সুন্দর আমি ফুল দেখেছি আমি তুলে নিয়ে চলে এসেছি, আমার ভালো লাগে। তো বহু গান আছে যে গানেতে আমি, এটা সলিল চৌধুরীরও কথা যে দিয়েছেন, যদি একটু সুবিধা কোনো দিন হয় তাহলে এর অর্কেস্ট্রেশন আমি করব।
বহু গান রবীন্দ্রনাথের আছে যাকে হারমোনাইজ করতে পারলে অসাধারণ হয়, ঠিক কথা। কিন্তু আমি আবার বলছি যে মানে মানে আপাতত এর থেকে আমরা শুনতে খুব ভালো লাগবে, কিন্তু ওই যে গানের যে বাণী সে যদি ঢাকা পড়ে যায় তাহলে কিন্তু রবীন্দ্রনাথের গান থাকবে না। যাতে সে ঢাকা না পড়ে এমনভাবে করতে হবে যে মানে ওর উপরে সুপারসিড করে যদি অন্য সুর চলে আসে সেক্ষেত্রে মুশকিল হবে। তো সলিল একটা কথা বলছিল, দেখ আমরা যে অ্যারেঞ্জটা করি সেখানে কিন্তু আধুনিক গানে হয়তো আসতে পারে, কিন্তু রবীন্দ্রনাথের গানে আসবে না। কয়েকটা গানেতে করা যেতে পারে। আজকে কিন্তু যেহেতু কপিরাইট নেই সেহেতু যে যা ইচ্ছে তাই করছে। আমি বলছি যে এরকম কিছু কিছু গান আছে যদি খুব ভালোভাবে একটু অ্যারেঞ্জ করা যায় খারাপ লাগবে না। আচ্ছা দ্বিজেনদা, এই যে আজকে কপিরাইট নেই বলে যে যেমন খুশি করছে, কিন্তু আমার মনে হয় না যে সে তারা যদি যেগুলো সত্যি সত্যি যার মাথা মুন্ডু থাকছে না, শুধুমাত্র খুব বদলাবো বলে বদলানোর চেষ্টা করছে, সেসব কিন্তু শ্রোতা কিন্তু গ্রহণ করেন করছে না। দ্বিজেনদা, আপনি তো বহুবার বিদেশে গান গাইতে গিয়েছেন, বহুবার গান করেছেন। আমি যতদূর জানি অস্ট্রেলিয়াতে আপনিই প্রথম শিল্পী যিনি এখান থেকে গিয়ে রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলেন, সঙ্গে বোধহয় ঋতু গুহ ছিল। না, একটা কথা বলি আমি, আমার যতদূর মনে হয় যে সুমিত্রা সেন বোধ হয় তার আগে একবার গেছিল, তার আগে হয়তো গিয়েছিলেন। যাই হোক, আপনি ওয়ান অফ দি কিন্তু তারপরে ঋতু এবং আমরা খুব বড় করে অনুষ্ঠান বহু জায়গাতে হয়েছিল। এই আচ্ছা, এইরকম সব অভিজ্ঞতা আপনার রয়েছে এবং বিদেশে রবীন্দ্রসঙ্গীতের এমনকি বিদ্যায়তন তৈরি করার জন্য আপনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি শুনেছি। আপনি কেন করেননি সেটাও জানতে চাইব, কেন সেই প্রস্তাবে সম্মত হলেন না। আর একটা জিনিস আমি জানতে চাইব যে বিদেশে রবীন্দ্রনাথের রসগ্রহণ কিভাবে মানুষ করে, সেটাও তো আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে, সেগুলো একটু আমি জানতে চাইছি। আচ্ছা, একটা কথা, বিদেশে কিন্তু গোড়াতেই আমি বলে দিই, বিদেশে কিন্তু অসংখ্য বাঙালি রয়েছেন এবং আমি যতবার গেছি সবকটাই বাঙালিরা অর্গানাইজ করেছেন। সেখানে কিছু কিছু আমেরিকান বা অস্ট্রেলিয়ান মানে অভারতীয় কিছু কিছু যারা সঙ্গীত প্রেমী তারা আসতেন এবং তাদের সাথে আলোচনা কিছু কিছু হতো। তাদের বুঝতাম যে তারা রবীন্দ্রনাথের গানের হয়তো লাইন বাই লাইন বুঝতেই পারছেন না, কিন্তু তারা মেলোডিটাকে ভীষণ করেন এবং তারা বলেছেন যে আমরা ট্রান্সলেট করা যে সমস্ত বই আমরা পড়ি সেই শুনে আমরা এসেছি। যেমন একটা ঘটনা বলি, অস্ট্রেলিয়াতে আমার মনে হয় সিডনিতে গান করছি, $75 করে টিকিট করেছে ওরা। আমি ঠিক এমন জায়গায় বসছিলাম যেখান থেকে দেখছিলাম যে টিকিট কিনছে সাহেবরা, মানে 75% হচ্ছে অস্ট্রেলিয়ান। আমি তো ভয়ে কাঁপছি যে কি হবে। তো যাই হোক, আবার ঋতু করলো কি, ঋতু করলো কি আমাকে কানে কানে বললো যে না, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমার একটা জায়গায় যেতে হবে। ঋতু অল্প 3-4 খানা গান গিয়ে চলে গেল, ব্যাস সমস্ত প্রোগ্রামটা আমার কাছে। ওখানে কিছু কিছু আমি বলেও ছিলাম যে তোমরা যে শেষ পর্যন্ত শুনলে, আমি কিন্তু একটাই প্রথমে একটা নাটসেলে কোন পর্যায়ে গাইছি, রবীন্দ্রনাথ তো বিভিন্ন পর্যায়ে আছে, তো সেইগুলো আমি বলে দিয়েছি যে আমি এখন পূজা থেকে গাইছি, ডিভোশনাল, লাভ সং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এতেও তো একটা শেষ কথা না, একটা পুরো গানটা বলে দেখো একটা কথা, তোমাদের ট্রান্সলেট করা ইংরেজি গান আমরা শুনেছি, আমাদের ভালো লাগেনি, তার চেয়ে আপনাদের নিজস্ব যে ভাষা যে গান সেটা করুন, আমরা শুধু মেলোডিটাকে ফলো করব। তাইতে আমরা অসাধারণ লেগেছে আমাদের। যে পূজা থেকে গাইছেন যেন পূজায় নৈবেদ্য সাজিয়ে আপনি বসেছেন, এইগুলো আমি তার কাছ থেকে দেখেছি। তো এরকম ঘটনা বহু ঘটেছে। আর একটা জায়গাতে এই ল্যাটিন আমেরিকা থেকে কিছু ছেলে মেয়ে তারা এসছিল,
তারা বলেছিল যে যদি 6 মাস করে তুমি এখানে থাকো তাহলে তোমার যা যা রিকোয়ারমেন্ট বলো আমাদের, আমরা দেবো সব, ইভেন তুমি যাতায়াত করবে এটাও দেবো আমরা। আমি ভেবে দেখবো। তারপরে আমি এটা ইস্ট কোস্টে, তারপর আমি চলে যাই ওয়েস্ট কোস্টে। সেখানে আলিগড় খাঁ সাহেবের যে স্কুল সেখানে গেছিলাম। তো খাঁ সাহেবকে কথা ছলে জিজ্ঞেস করেছিলাম যে এইভাবে আমাকে একটা প্রস্তাব দিয়েছে, আপনি কি মনে করেন? বলে শুনুন, আমি এখানে জ্ঞানবাবুকে নিয়ে এসেছি, জ্ঞানবাবু এখানে থাকতে পারেননি। কেউ জ্ঞানবাবু একবার দুবার, একদিন দুদিন করেছে তো চলে গেছে তারা। এদের ভেতরে কোনো রকম ওরা ওই একটা গান নিয়ে বহুকাল ধরে সাধনা করা, এসব ধার ধারে না। ওরা একটা ইনস্ট্যান্ট কিছু ভালো লাগলো, ব্যাস, খবরদার আপনি যাবেন না। আপনি বলে দিন যে ঠিক আছে আমি কলকাতা থেকে লেসন পাঠাবো, তোমরা করো। এবং আমি কলকাতা থেকে পাঠিয়েছিলাম। মাঝে মাঝে তারা একটা দুটো উত্তর দিত, তারপর আর উত্তর দেয়নি। দ্বিজেনদা, এই যে আলিদার কথা বললেন, আলিয়াগড় খাঁ সাহেব, তার থেকে আমার আর একটা স্মৃতি ভেসে এলো মনের মধ্যে, তার সঙ্গেও আলিদা জড়িত। ক্ষুদিত পাষাণে একটা গান আপনি গিয়েছিলেন, দুটো গান গিয়েছিলেন রবীন্দ্রনাথের আমির খান সঙ্গে, এবং সেটা একটা অভূতপূর্ব অভিজ্ঞতা নিশ্চয়ই। এবং এরকম ধরনের পরীক্ষামূলকভাবে গানের প্রয়োগও খুব কমই হয়েছে খুবই সিনেমায়, ওরম আমার মনে হয় ওরম হয়নি। হ্যাঁ, তো সেই অভিজ্ঞতাটা আমার একটু নিজের তো আরেকবার পুনরায় শুনতে ইচ্ছে করছেই, কেননা আমি নিজেও সেই ছবিতে ছিলাম এবং ওই আমার গানেই, হ্যাঁ, লিপটা আমার গান দিয়েই দিয়েছিল, সেখানেই দিয়েছিলাম, আপনার গান লিপ দিয়েছিলাম। কিন্তু আমি শ্রোতাদের কাছেও সেটা একটু অভিজ্ঞতাটা পৌঁছে দিতে চাইছি, তাই আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বলুন। আচ্ছা, আমি তো আলী সাহেবের ওখানে রিহার্সাল টিহার্সাল করে যেদিন রেকর্ডিং সেদিন ইন্ডিয়া ল্যাবে ঢুকছি, ঢুকে দেখি আমার গাড়ি আর ঢুকবার জায়গা নেই, অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে। আমি ভাবলাম যে বোধহয় আজকে আমার রেকর্ডিং হবে না। তো দূরে গাড়ি দেখে আমি হেঁটে হেঁটে গিয়ে দেখি তপনবাবু দাঁড়িয়ে আছেন। আমি কি বললাম যে কি আমার রেকর্ডিং হবে না? বলে হ্যাঁ নিশ্চয় হবে। তাহলে তুমি ভেতর গিয়ে বসো। আমি ভেতরে গিয়ে বসে দেখছি যে আমাদের রেকর্ডিংয়ের সময় কি হয় যে এক একটা করে বুথ থাকে, একটা জায়গায় পারকাশন, একটা জায়গায় মেলোডি, এরকম বিভিন্ন বুথেতে সব মিউজিশিয়ানরা থাকে। এখানে কিন্তু তা নেই। এখানে একটা ফরাস পাতা, তাকিয়া রয়েছে, দুটো তাম্পরা রয়েছে, সারেঙ্গি রয়েছে, সাকিরউদ্দিন খাঁ সাহেব বাজাবেন, এরা সবাই রয়েছেন, তারপর রাধাকান্ত নন্দী রয়েছে। আমি বুঝতে পারছি না কি ব্যাপার। ইতিমধ্যে একটা গাড়ি এলো, সবাই ভিড় করে দাঁড়ালেন, সেখানে আমির খান সাহেব নামলেন। আমি তার আগে জানতাম না। আমি বুঝলাম যে তাহলে আমির খান সাহেব বোধহয় আজ গাইবেন আগে, তারপরে আমার। যাক, ভালোই হলো, আমি শুনবো একটু ভালো করে, কারণ আমি ভীষণ ভক্ত তার। এসে পাশে বসলেন, আমি গিয়ে প্রণাম করলাম তাকে। তো তিনি ঠিক আছে। এরপরে ওকে নিয়ে গিয়ে ওর জায়গাটায় তপনবাবু বসালেন, মাইক্রোফোনটাকে ঠিকঠাক করে দিয়ে। আর একটা মাইক্রোফোন ছিল, সেখানে দিয়েছেন তুমি ওইটা বসো। আমি তার মানে বলে আমি একসাথে নেবো। আগে বলে তোমাকে আগে বলিনি, তাহলে তুমি ওই গানটা ভাবতে ভাবতে হয়তো আমি গানের এটা পেতাম না। যেভাবে গানটা চাইছি আমি, তুমি হয় নার্ভাস হয়ে যেতে, নয় ব্রুড করতে, কি হলো কি হবে বলিনি। এবার তুমি তো যাই হোক, আমি তখন দেখলাম যে ঠিক আছে, দরকার নেই বাবা, আমি আমার এতে থাকবো। শুধু আমি জেনে নিলাম যে আপনি বলুন যে উনি যে গানটা করবেন, আমি যে গানটা করব, আমার গানটা হচ্ছে দাদরা। উনি যাই করুন না কেন, উনি কতক্ষণ এটা করবেন। যদি টান ফান করেন তাহলে তার টাইমিংটা তো আমাকে বলতে হবে। আমি মাত্রাগুলো হিসেব করে করে আমাকে ধরতে হবে। তখন উনি ও জিজ্ঞেস করে আমাকে আমির খান সাহেবই বললেন যে শোনো, তুমি একটা কাজ করো, আমি একটা এই আলাপ করব, আলাপ করে সেই আলাপটাই আমার 32 মাত্রা লাগবে, 16 মাত্রা করে যাবে।
তো তুমি এক কাজ করো, ঠিক 32-এর পরেই তুমি ধরো, তাহলেই তোমার আমার সাথে মিলে যাবে। অর্থাৎ উনি গাইলেন ত্রিতালেতে, আমি করলাম একতালেতে, দাররাতে। তখন ঠিক হয়ে গেল। আমি ওই হিসেব করে করে দেখছি, ঠিক যখন 32-এ শেষ হলো, সময় এলো, সোম থেকে ধরলাম আমি, গানটা হয়ে গেল। এটা তো ঠিকই আছে, কিন্তু যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে ইতিমধ্যে আমার গানেতে, আমার এতে তপন বাবু রিভার্বটা বেশি করে দিয়ে দিয়েছে। রিভারবারেশনটা যখন প্লেব্যাক হচ্ছে তখন যে হোল এটা অডিটোরিয়ামটা যেন একেবারে গমগম করছে। তখন খাঁ সাহেব বললেন যে, अरे तपन बाबू ये क्या बात है, हमारा आवाज़ में ऐसा हो गया, उनका आवाज़ में, अरे हमारा आवाज़ में दे दीजिए। তো উনি বললেন যে আমার তো যাই আছে সিচুয়েশন, তাতে এরকমই আছে, আচ্ছা ঠিক আছে আমি দেখব। তো এইটাই হচ্ছে যে শিল্পী তো সে দেখছে যে ওর আওয়াজেও যদি একটু ওইরকম দিয়ে দেওয়া যায় তাহলে অসাধারণ হয়ে উঠবে। তো সে তার দিক দিয়ে তিনি বলেছেন, উনি আমার দিক দিয়ে করেছেন। তো এই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার আমির খান সাহেবের সাথে একসাথে বসে। দ্বিজেনদা, রবীন্দ্রনাথের জন্মদিনে 25শে বৈশাখ রবীন্দ্র সদনে যে অনুষ্ঠান শুরু হয়েছিল, আপনারা কয়েকজন মিলে সেটা করেছিলেন, তার মধ্যে আপনি ছিলেন প্রধান একজন উদ্যোক্তা। সেটা কিভাবে শুরু হয়েছিল আমি জানতে চাইছি, এবং কি করে আপনার মাথায় এসেছিল যে অনুষ্ঠানটা এই পথে প্রথমে 5 জন দিয়ে শুরু করা যায়? তখন একটা কথা বলি যে চিন্ময় কিন্তু তখন একদম এই যে প্রধান কথাটা এটা কিন্তু ওর উপরে বর্তায়। প্রধান কিন্তু ছিল চিন্ময় আমাকে বললো যে আমরা অনুষ্ঠানটা, ও বোধহয় তখন রবীন্দ্র সদনের কমিটির মধ্যে ছিল, তারপরে আমাকেও নিয়ে এলো কমিটির মধ্যে। এরপরে আমরা 5 জন, হাবুল দাস, চিন্ময়, সুদীপ প্রধান, আমি আর কে ছিল মনে পড়ছে না, 5 জন ছিলাম আমরা। আপনারা সবাই তো তখন রবীন্দ্র সদন কমিটির মধ্যে? হ্যাঁ, তখন কমিটির মধ্যে আমরা সবাই। কিন্তু ওই অনুষ্ঠানটা সকালবেলা একদম আর্লি এতে, সে আবার 6টার সময় আরম্ভ হবে, এবং তার একটা পুরো ছক করা হলো। আমরা প্র্যাকটিক্যালি সারা রাত ধরে এই সমস্ত স্টেজ ফেজ করে পরের দিন ঠিক 25শে বৈশাখ সকালবেলা থেকে অনুষ্ঠানটা শুরু হলো, এবং সেই অনুষ্ঠান বেলা 2:30 পর্যন্ত হয়েছে, এবং অসম্ভব ভিড় হয়েছিল। কেউ যায়নি, এই রবীন্দ্রনাথের গান হচ্ছে। এমনকি সকালবেলায় অমলাদি, অর্থাৎ অমলা শঙ্কর এবং মমতা, এরা সমস্ত মিলিয়ে, অমলাদি বসছিলেন, মমতা তার দল নিয়ে একটা প্রথমে ওই নাচের উপরে তাকে জানানো হলো, সে নানা রকমের করলো। তো ওই সকালবেলা তারা এসছেন, তারপর সব শিল্পীরাই ছিলেন, সমস্ত শিল্পী। তখন কিন্তু এই বাংলাদেশের থেকে আসা টাসা তো ছিল না, তখন বাংলাদেশের তো প্রশ্ন নেই। কিন্তু ওই যে 2:30 অবধি হয়েছিল প্রোগ্রামটা, একটা রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, এটা একটা অভাবনীয়। এটা দেখে আমার এইটাই মনে হয়েছিল যে এই অনুষ্ঠান প্রতি বছর আমাদের করতে হবে। দ্বিজেনদা, 1946 সালে প্রথম রেডিওতে আপনি রবীন্দ্রসঙ্গীত করেন, এবং সেটাও ছিল রাত্রি 10:45, 7:35 সন্ধ্যাবেলা। এই প্রথম করলেন রবীন্দ্রনাথের গান। প্রথম গানটি করেছিলেন আমার যতদূর মনে পড়ছে, আজি বাড়ি ছেড়ে না, আমি করেছিলাম শেষ গানেতে। ওইটি শেষ গান করেছিলেন। তখন বাইরেতে খুব বৃষ্টি হচ্ছিল। আচ্ছা। সেই বৃষ্টি হচ্ছিল বলে আমার ভেতরে এসে গেল যে যদিও আরো পরে যদি গাইতাম তাহলে ও গান আমি সিলেক্ট করতাম না। এই জন্য করতাম না, আজ বাড়ি ঝরে ঝরো ঝরো ভরা বাদরে, এই ভাদর কথাটা বা বাদর কথাটা রবীন্দ্রনাথের গানের মধ্যে বসাতে ছিল। তো আমি সেই সময় করেছিলাম, সেই সময় ওই গান করেছিলাম, এবং তার আগে পূজা পর্যায়ে গান করেছিলাম। এই যে এত বছর পেরিয়ে এসেছি আমি, তাতে বহু ধরনের ঘটনা হয়েছে। আমি তো এর আগেও বলেছি রবীন্দ্রনাথের গান নিয়ে কত ধরনের ঘটনা ঘটে গেছে। যারা আধুনিক গান করতেন তাদেরও আমি শিখিয়েছি। তো এর পেছনে আমার একটা
অসম্ভব ভালোবাসা, শ্রদ্ধা এ তো ছিলই। হ্যাঁ দ্বিজেনদা, তারপরে সেই গান গাওয়ার দিন থেকে 61 বছর পেরিয়ে গেছে। তারপরে আপনি নিজে বিশ্বভারতী সঙ্গীত সমিতির মধ্যে প্রতিষ্ঠা পেয়েছেন। আপনি এখন সেখানে একজন পার্মানেন্ট অ্যাডভাইসারের মতন এখনও বিশ্বভারতীর এই সঙ্গীত বিষয়ে উপদেষ্টা হয়ে আছেন। এর মধ্যে এই যে এত পথ আপনি পেরিয়ে এলেন, এত পথ যেখানে আপনি কত মানুষকে গান শেখালেন, কত জায়গায় গানকে পৌঁছে দিলেন, কি মনে হচ্ছে যে এই যে এত পথ পেরিয়ে এলেন, কি পেলেন বা কি পাওয়া হয়নি, কিংবা আরও কি আপনি দিতে চেয়েছিলেন যা এখনও মনে হয় যে দিতে পারেন? সেরকম কথাগুলি আমার আজকে জানতে ইচ্ছে করছে শ্রোতাদের হয়ে। একটা কথা বলি, 1945 বা 46 বা 47 এই সময়তে একমাত্র রেডিও ছিল মিডিয়া, যেটাতে আমরা গান করে যেটুকু নাম করেছি এই রেডিওর তরফ থেকে, এবং তার পাশাপাশি গ্রামোফোন কোম্পানি। কিন্তু রেডিও থেকে রবীন্দ্রনাথের গান করতে 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 আজকে এইখানে চলে এসেছি আমি। একটা জিনিস আমার মনে হয় যে মানুষ কিন্তু শুধু গান শোনে না। একজন শিল্পীর গান করার কিছুক্ষণ আগে তুমি বললে যে যখন গাই আমার যেন মনে হয় আমি ধ্যান করছি। এটা আমি অত বড় কথা বলবো না, কিন্তু আমি বলবো যে আমি গান করি, আমি হৃদয়তে পথ কেটেছি সেটায় তোমার চরণ পড়ে গো, রবীন্দ্রনাথের লাইন এটা। তো সেই হৃদয়তে পথ কেটে আমি গান গাইবার চেষ্টা করি সব সময়, তা নাহলে আমার গান গাইতে পারি না আমি। সেটা করতে 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 আজকে এসেও কিন্তু কেউ বলতে পারবে না যে কোনো রকম ফাঁকি দিয়ে আমি রবীন্দ্রনাথের গান করে চলে গেছি। এটা কিন্তু বহু মানুষ যারা বিদগ্ধজন, যারা এখনো আছেন, তারা সেইটা ফলো করতে 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 এসে তারা নিশ্চয়ই বুঝেছেন যে এই মানুষটার কাছে একে যদি আমরা অমুক জায়গায় বসাতে পারি বা অমুক জায়গায় দিতে পারি, তাহলে হয়তো আমাদের যে আমরা চিন্তা করেছি, যে ভাবনাটা করেছি, সেটা একটা ফলপ্রসূ হতে পারে। যে কারণে আমাকে যখন আমাদের এই বোর্ড হলো, মিউজিক বোর্ড হলো, তারপরে আমাকে সেখানে নিল তারা। তাতেও বহু তাদের মতন করে বহু গান আমি শুনেছি, শুনে যা যা ভুল যদি হয়ে থাকে সেটা রেকটিফাই করার জন্য বলে দিয়েছি। কিন্তু যখন কপিরাইট উঠে গেল তখন আমরা একটা প্রেস কনফারেন্স হয়েছিল, তাতে আমি বলেছিলাম যে ভয় পাবার কিছু নেই, গান কপিরাইট উঠে গেলে নিশ্চয়ই ডিভিয়েট করবে নোটেশনে, ডিস্টরশন হবে, নানা রকম পরীক্ষা নিরীক্ষা করবে, সব এ হবে, এতে ভয় পাবার কিছু নেই। মানুষ যারা রবীন্দ্রনাথের গান ভালোবাসে তারা একে অ্যাকসেপ্ট করবে না, সেটার প্রমাণ আমরা আজকে পেয়ে যাচ্ছি। রবীন্দ্রনাথের গান যখনই করেছি সেখানে কেউ বলতে পারবে না যে কোন রকম গেয়ে উঠে এলেন, কেউ বলতে পারবে না। এইটুকুই আমার আনন্দ, আজও সেটা করতে পারছি, এই আনন্দ নিয়ে আমি কাটিয়ে দিতে চাই। দ্বিজেনদা, প্রথমেই আপনাকে বলি যে আমাদের এখানে যারা অতিথি হয়ে আসেন তাদের আমরা একটা অসম্ভব অবাস্তব প্রশ্ন করি। সেটা হচ্ছে যে আপনার প্রিয় 5-6টি কি 7টি রবীন্দ্রনাথের গান বলুন। এটা অন্য লোককে, যদি বা যিনি বিজ্ঞান নিয়ে এখানে আলোচনা করতে এসেছেন, রবীন্দ্রনাথের বৈজ্ঞানিক দৃষ্টি, তাকেও এটাতে বিব্রত করে তোলে। তো সেক্ষেত্রে যার মানে তোমার আকাশ তোমার বাতাসই যার উপজীব্য, সেই গান যার উপজীব্য, আপনি সারা জীবন রবীন্দ্রনাথের গানে নিমগ্ন একজন মানুষ, তার 2000 গানের মধ্যে আপনি কি করে বাজবেন আমি জানি না। কিন্তু আপনাকে এই প্রশ্নটা তবু তো আমাকে আনুষ্ঠানিকভাবে করতে হচ্ছে যে আপনার কয়েকটা প্রিয় গান বলুন। আমার কাছে রবীন্দ্রনাথের সব গানই ভালো লাগে। আমি এবার বলবো যে তুমি তো শুধু অভিনয় করনি, রবীন্দ্রনাথের সম্পর্কে জানা, তার আবৃত্তি লোকে যারা শুনেছেন তারা জানেন, গান সম্বন্ধে তোমার যথেষ্ট ধ্যান ধারণা। তুমি বলো রবীন্দ্রনাথের গানে কোন গান তোমার ভালো লেগেছে? রবীন্দ্রনাথের গান বলে বলবো না, আমি 2-3টে আমি মানে এই খোলা হাওয়ায় ভাসিয়ে দিচ্ছি আপনার গাওয়া রবীন্দ্রনাথের গান। যেমন তার হাতে ছিল হাসির ফুলের হার, কত রঙে রং করা, এই গান, কিংবা শ্রাবণেরও পবনেরও আকুল বিষণ্ণ সন্ধ্যায়।
আর ওই জানালার ধারে বসে আছে, করতলে রাখি মাথা, তার কোলে ফুল, সে তো আছেই। এইরকম বেশ কিছু গান, আপনারই গাওয়া গান, বারবারই ফিরে আসে আমাদের কাছে। আচ্ছা দ্বিজেনদা, একটা কথা জানতে ইচ্ছে করছে, সন্ধ্যার আগ ছবিতে রবিশঙ্কর ছিলেন সঙ্গীতের পরিচালক, আপনি গান করেছিলেন, তো সেই অভিজ্ঞতাটা কীরকম হয়েছিল? অভিজ্ঞতা মানে তো নিশ্চয়ই একটা অত বড় বিশাল মানুষ, বিশাল শিল্পী রবিশঙ্কর, জগৎ বিখ্যাত মানুষ, তার ডাইরেকশানে যদি আমি গান করি, সেটা সারা জীবনের আমার একটা, সারা জীবন ধরে তাকে আমি এ করবো, ভাববো যে অত বড় মানুষের সান্নিধ্যে আসতে পেরেছিলাম। মজাটা হচ্ছে যে যখন তার কাছে গেলাম আমি, যে গানটা রিহার্সাল করা হবে, উনি তখন জিজ্ঞেস করলেন, আছে দেখুন এ তো রবীন্দ্রনাথের গান, কি মিউজিক করবো আপনি বলে দিন। আমি সে কি, আপনি রবিশঙ্কর, আপনি আমাকে এই কথা বলছেন, আমার তো একটু ধৃষ্টতা হবে। আমি কিচ্ছু বলবো না, আপনি যেরম বাজাবেন, যেরম কম্পোজ করবেন, যেরমভাবে বলবেন, আমি সেইভাবে গাইব। এই প্রসঙ্গে আরও একটা কথা মনে পড়ছে, বন পলাশির পদাবলিতে উত্তম দার পরিচালিত ছবি, তাতেও আপনি একটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন। হ্যাঁ, আমি বলি, তাতে কিন্তু 5 জন মিউজিক ডাইরেক্টর, হ্যাঁ, আমি তার মধ্যে একজন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবং আমাকে দেওয়া হয়েছিল একটি গান, আধুনিক গান, গৌরী লিখেছিল। গানটা যখন সুর হয়ে গেল, তখন সবাই ছিলেন বসে, সেখানে গানটা তাদের শোনালাম, তারা উচ্ছ্বসিতভাবে প্রশংসা করলো, উত্তমও করেছে। কিন্তু দিন 7-8 বাদে একদিন রাত্রিবেলা ফোন করে বললো, দেখো আমি দ্বিজেনদা, আমি এ করলাম, চেঞ্জ করেছি সিচুয়েশন, আমি ও গান রাখবো না, তুমি রবীন্দ্রনাথের গান করে দাও একটা। আমি দেখো এই সব গান করো, এত ভালো গান একটা, মনটা আমার ভীষণ এ করে দিলে তুমি। বলে না না, থাক না, ও গানটা রেখে দাও, পরে দেখা যাবে। তো আমি খুব রিল্যাক্টেন্টলি দেখুন না, যাক ঠিক। কিন্তু যেদিন রেকর্ডিং, সেদিন আমার শ্রীরামপুরে সকালে আমার একক ছিল রবীন্দ্রসঙ্গীতে, তো সেখানে গান করেছি আমি ঠিক টাইম মতো সেখানে গেছি, গান করেছি, কোনো তাড়াহুড়ো নেই, ভেরি রিল্যাক্টেন্টলি আমি ওখান থেকে বেরিয়ে এসছি স্টুডিওতে, তখন প্রায় 3টে, 3:30 বেজে গেছে। উত্তম দেখি গালে হাত দিয়ে বসে আছে, হ্যাঁ তুমি এত দেরি, আমার তো প্রোগ্রাম ছিল, তুমি বলেই দিয়েছি তোমাকে, চলো ঠিক আছে। তারপর তো গেলাম, গিয়ে গান টান করলাম। তারপরে যখন ছবি রিলিজ করে গেল, BFJ অ্যাওয়ার্ড পেয়ে গেলাম ওই একটা গানেতে, রবীন্দ্রনাথের গান, আমার এই পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে। আমি বলেছিলাম, দেখো কপালে যদি লেখা থাকে বেস্ট প্লেব্যাক সিঙ্গার, তুই যাই কিছু করো না কেন, পাবোই একদম।